প্রিয় বন্ধুরা, আমি ওয়াইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি দ্বাদশ শ্রেণীর দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, অবরোযুক্তি ষষ্ঠ অধ্যায়, যৌগিক যুক্তি। যৌগিক যুক্তিতে দুটো টপিক আছে, প্রাকল্পিক ও বৈকল্পিক। এই প্রাকল্পিক বৈকল্পিক কিভাবে বৈধ হয়, বৈধ হলে এর নাম কি, অবৈধ কিভাবে হয়, অবৈধ হলে কি দোষ, অবৈধ হলে কোন দোষ হয়, আর তার নাম কি। আজকে আলোচনা করব বৈধ অবৈধ নিয়ে। তবে তোমাদেরকে বলবো, আজকের ভিডিওর আগে একটি ভিডিও রয়েছে যেখানে তোমাদের এমসিকিউ এসএকিউ সম্পূর্ণ আলোচনা করা আছে। যেখান থেকে তোমরা আলোচনাটি যদি কমপ্লিট করতে পারো, সেইখানে আলোচনা কমপ্লিট করলে পারে তোমরা এমসিকিউ এসএকিউ 4 থাকে, 4 পাবে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাব বিষয়ে। তো বিষয়ে যাওয়ার আগে একটি কথা জানিয়ে রাখি, যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার দেওয়া নোট সাজেশন সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটিকে প্রেস করে রাখবে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে ডিএ অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের বড় প্রশ্ন হবে না, খুব বড় প্রশ্ন হবে না। তো এমসিকিউ তোমার 2 নম্বর থাকবে, এসিকিউ 2 নম্বর থাকবে, মোট 4 নম্বর থাকবে। 4 পেতে আগের ভিডিওটি অবশ্যই দেখবে, আর কিভাবে 4টাকে অ্যাপ্লাই করবে সেটা আজকে ভিডিও তুলে ধরবো। তো দেখো, ষষ্ঠ অধ্যায় যৌগিক যুক্তি। তো প্রথমেই যৌগিক যুক্তি কাকে বলে এটা জানা অবশ্যই দরকার। যৌগিক যুক্তি বা মিশ্র যুক্তি কাকে বলে আমি তোমাদের এখানে সংজ্ঞা দিয়েছি, একটা সহজ সংজ্ঞা, তো আমি আরো সহজভাবে বলে দেবো। কেন কাজে যে যুক্তির অন্তত একটি বচন শর্তাধীন বা সাপেক্ষ, অপর বচনগুলি নিরপেক্ষ বচন, তাকেই মিশ্র যুক্তি বা যৌগিক যুক্তি বলে। অর্থাৎ যে যুক্তিতে সাপেক্ষ এবং নিরপেক্ষ বচন বর্তমান, বা যে যুক্তিতে সাপেক্ষ ও নিরপেক্ষ বচনের উপস্থিতি লক্ষ্য করা যায় তাকেই বলা হয় যৌগিক যুক্তি বা মিশ্র যুক্তি। ওকে, এবার আসছি আমরা, এটা যে ষষ্ঠ অধ্যায় যৌগিক যুক্তির টপিক হচ্ছে প্রাকল্পিক বচন। তো প্রাকল্পিক বচন কাকে বলে এটা অবশ্যই জানা দরকার। যে যৌগিক বচন যদি তবে শব্দ দ্বারা যুক্ত হয় তাকে প্রাকল্পিক বচন বলে। প্রাকল্পিক বচন কাকে বলে তোমরা অবশ্যই এই শব্দটি মনে রাখবে। যদি তবে শব্দ দ্বারা যে বচনটি গঠিত হবে তাকেই বলা হবে প্রাকল্পিক বচন। এবার আসতে পারে, তাহলে প্রাকল্পিক ন্যায় কাকে বলে? খুব সহজ সংজ্ঞা, যে ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন, অপ্রধান ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন, তাকে বলা হবে প্রাকল্পিক ন্যায়। তাহলে প্রাকল্পিক মানেই হচ্ছে শর্ত থাকবে, শর্তযুক্ত। কিন্তু প্রাকল্পিক ন্যায় হতে গেলে, প্রাকল্পিক বচন হতে গেলে শর্তযুক্ত বচন হবে, আর প্রাকল্পিক ন্যায় হতে গেলে প্রধান আশ্রয় বাক্যটি শর্তযুক্ত আর অপ্রধান সিদ্ধান্ত নিরপেক্ষ শর্তহীন বচন হবে, তবেই প্রাকল্পিক ন্যায় হবে। এবার আসছি আমরা প্রাকল্পিক বচনের কয়টি অংশ। প্রাকল্পিক বচনের 2টি অংশ, যথা 1 নম্বর পূর্বক বা 2 নম্বর হচ্ছে অনুগ বা অনুগ, তোমরা বলতে পারো পূর্বক আর অনুগ। আমরা পূর্বককে পি দ্বারা সিম্বলাইজ বা চিহ্নিত করব, আর অনুগকে আমরা কিউ দ্বারা চিহ্ন বা সিম্বলাইজ করব। তো পূর্বক কাকে বলে? যদি ঘটনা একটি থাকে, শর্তযুক্ত বচন থাকে, শর্তযুক্ত বচনের প্রথম অংশটিকে বলা হয় পূর্বক। যে ঘটনাটি আগে বা পূর্বে ঘটে তাকে পূর্বক বলা হয়, আর যে ঘটনাটি পরে ঘটে তাকে বলা হয় অনুগ। হ্যাঁ, যদির পরের অংশ পূর্বক আর তবে পরের অংশ হচ্ছে অনুগ। তাহলে পূর্ব কাকে বলে, অনুগ কাকে বলে, পূর্বক কিভাবে চিহ্নিত করা হয়, অনুগ কিভাবে চিহ্নিত করা হয় অবশ্যই তোমরা জেনে গেছো। এবার আসছি আমরা যে প্রাকল্পিক বচনের বৈধতার কয়টি নিয়ম ও কি কি। অবশ্যই প্রাকল্পিক বচনের বৈধতার 2টি নিয়ম। 1 নম্বর হচ্ছে গঠনমূলক, যার নাম এমপি। 2 নম্বর ভঙ্গনমূলক, যার নাম এমটি। গঠনমূলক এমপির ফুল ফর্ম হচ্ছে মোডাস পোনেন্স, আর ভঙ্গনমূলক এমটির ফুল ফর্ম হচ্ছে মোডাস টোলেন্স। এবার আমরা আলোচনা করব এই গঠনমূলক এমপির বৈধতা, প্রাকল্পিকের বৈধতা যে প্রথম নিয়মটা আমরা এমপি নিয়মটা আলোচনা করব।
এমপি নিয়মের বৈধতার সংজ্ঞাটি আগে জানতে হবে, তাহলে তোমরা বৈধ বা অবৈধ কিভাবে হবে জেনে যাবে। 1 নম্বর নিয়ম থেকে এমপি এমপি নিয়মে কি লিখব আমরা? প্রধান আশ্রয় বাক্যের পূর্বকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুপকে স্বীকার করতে হবে, কিন্তু এর বিপরীত কথা সত্য নয়। দেখে নেওয়া যাক একটা উদাহরণ নিয়ে, যে এই সংজ্ঞাটার সঙ্গে আমরা একটা উদাহরণ নেব। দেখো, উদাহরণ দিচ্ছি আমি। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। তারপরে আমি উদাহরণ নেব। এই উদাহরণ থেকে আমরা পেয়ে যাব যে আমরা লিখব এভাবে, বৃষ্টি হয়েছে। এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। অতএব মাটি ভিজবে, সিদ্ধান্ত। দেখো, সংজ্ঞাটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্যের পূর্বক, এই অংশটাকে বলা হয় পূর্বক। যদি পরের অংশটাকে বলা হয় পূর্বক, এই অংশটাকে বলা হয় পূর্বক বৃষ্টিটা। ঠিক আছে, তবে পরের অংশটা হচ্ছে অনুপ। থেকে সংজ্ঞা আছে প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয় বাক্য। এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য, স্বীকার করা হয়েছে, হয় বলে স্বীকার আর নাই বলে অস্বীকার। প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয় স্বীকার করে সিদ্ধান্তে অনুপকে স্বীকার করে। এটা অনুপকে স্বীকার করতে হবে, স্বীকার করা হয়েছে। তাহলে এই নিয়মটি এই সংজ্ঞার সঙ্গে মিলে গেছে, তাই বৈধ এমপি। কি হবে? বৈধ এমপি। তাহলে বোঝা গেল যে এই সংজ্ঞার সঙ্গে যখন এই উদাহরণটি মিলে যাবে তখন সেটা হবে বৈধ এমপি, মোরাস পোনেন্স। কিন্তু এর বিপরীত হলে কেমন হবে একবার দেখে নেওয়া যাক। এই উদাহরণটিকে আমি ঘুরিয়ে দিই তোমাদেরকে, তো তোমরা অবশ্যই এই সংজ্ঞাটিকে মুখস্থ রাখবে। প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয় বাক্যে পূর্বককে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুপকে স্বীকার করতে হবে, কিন্তু এর বিপরীত কথা সত্য নয়। যদি এর বিপরীত হয়ে যায় কথাটা, তাহলে আমার সংজ্ঞার সঙ্গে মিলে গেল। প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয় স্বীকার করে সিদ্ধান্তে অনুপকে স্বীকার করা হয়েছে, তাই এটা বৈধ এমপি। তাহলে এবার এই উদাহরণটা যদি আমি এরকম লিখি, যে ধরে আমি পাল্টে দিলাম, এই অংশটুকু পাল্টে দিলাম, লিখলাম মাটি ভিজেছে। তাহলে কি হবে? অতএব বৃষ্টি হয়েছে। তাহলে বোঝা গেল এটা সিদ্ধান্ত। এবার দেখো, সংজ্ঞার সঙ্গে আমরা মিলাবো যে এটা কি মাটি ভিজেছে, তাহলে এটা কিউ হয়ে গেল, তার মানে অনুপ চলে এসেছে এখানে। আর এটা হচ্ছে পূর্বক, এটা পি। তো দেখো, সংজ্ঞার সঙ্গে এটা মিল নাই। কি বলেছে সংজ্ঞাতে? প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয় বাক্যে, কিন্তু এখানে অনুপ চলে এসেছে। যেহেতু এই কথার সঙ্গে মিল নেই, তাই এটা দোষ হবে। আমরা অপ্রধান আশ্রয় লক্ষ্য করবো যে পূর্বকে অপ্রধান আশ্রয় পূর্বক এসেছে কিনা। যদি অনুপ চলে আসে, তাহলে যে দোষ করবে তার নাম হচ্ছে অনুপ স্বীকার জনিত দোষ। দোষটার নাম কি? বিপরীতে কি দোষ হবে? অনুপ স্বীকার জনিত দোষ। তাহলে অনুপ স্বীকার জনিত দোষ কিভাবে হলো দেখলাম। প্রধান আশ্রয় বাক্যের অনুপকে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করলে যে দোষ হয় তার নাম অনুপ স্বীকার জনিত দোষ। কিন্তু বৈধ আমাদের বলেছিলাম প্রধান আশ্রয় বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয় স্বীকার করতে গেলে এখানে অনুপকে স্বীকার করা হয়েছে, তাই কি বিপরীত নিয়ম হয়েছে। বিপরীত নিয়ম হলে যে দোষ হবে তার নাম হচ্ছে অনুপ স্বীকার জনিত দোষ। দেখে নাও 2 নম্বর নিয়মে কি বলা আছে? প্রধান আশ্রয় বাক্যের অনুপকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে অস্বীকার করতে হবে, কিন্তু এর বিপরীত কথা ঠিক নয়। দেখা যাক একটা উদাহরণ নিয়ে। তাহলে এখানে এমটি নিয়মে বলা হচ্ছে বৈধ হতে গেলে প্রধান আশ্রয় বাক্যের অনুপকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে অস্বীকার করতে হবে। যদি এর বিপরীত হয় তাহলে যে দোষ ঘটবে তার নাম হচ্ছে পূর্বক অস্বীকার জনিত দোষ। এর বিপরীত হলে যে দোষ ঘটবে
তার নাম হচ্ছে পূর্বক অস্বীকারজনিত দোষ। উদাহরণ নেওয়া যাক তাহলে বুঝতে পারবো আমরা। যদি সূর্য ওঠে তবে আলো হয়। প্রধান আছে বাক্য। অপ্রধান আছে বাক্য আলো হয়নি, অতএব সূর্য ওঠেনি। দেখো এটা হচ্ছে পূর্বক, এটাকে আমরা পি দেবো, আর এটা হচ্ছে অনু, এটা কিউ দেবো। দেখো এটা অনু আর এটা পূর্বক। যেহেতু এখানে নি শব্দ বলেছে তার জন্য নট চিহ্ন বা কাল চিহ্ন হবে, কাল বা নেগেশন। ঠিক আছে, তো এইরকম ধরনের যদি সংজ্ঞা মিলে যায়, যেমন পি দেন কিউ, নট কিউ, অতএব নট পি, এটা বৈধ এমটি, এই ধরনের যদি তোমাদের সাংকেতিক আকার মিলে যায় এই প্রধানটিকে চিহ্নিত করা, তাহলে বৈধ। এর বিপরীত হলে যেটা হবে সেটা হবে পূর্বক অস্বীকারজনিত দোষ। তাহলে বৈধ এমপির উদাহরণ হচ্ছে যদি সূর্য ওঠে তবে আলো হয়, আলো হয়নি অতএব সূর্য ওঠেনি। কিন্তু এর বিপরীত যদি হয় তাহলে কেমন উদাহরণ হবে, তাহলে তোমরা দেখে রাখবার যে পাশাপাশি উদাহরণটা আমি দিচ্ছি, এখানে সাংকেতিক উদাহরণ দেওয়া আছে। এটা সাংকেতিক উদাহরণ বুঝলেই বুঝতে পারবে তোমরা যে দোষ কিভাবে হয়। দেখো পি দেন কিউ, নট পি, অতএব নট কিউ। দেখো এখানে নট কিউ ছিল কিন্তু এখানে নট পি এসে, তাই এটা দোষ হবে পূর্বক অস্বীকারজনিত দোষ, অস্বীকারজনিত দোষ। তাহলে এবার দেখো পাশাপাশি কিভাবে বৈধ, প্রথম নিয়ম বৈধ হচ্ছে এবং অবৈধ হচ্ছে, দ্বিতীয় নিয়ম কিভাবে বৈধ হচ্ছে আর কিভাবে অবৈধ হচ্ছে, খুব সহজে এই সাংকেতিক আকারটা দেখলে বুঝতে পারবে। এটা একটা সাংকেতিক আকার, এই সাংকেতিক আকারটা তোমরা দেখলে বুঝতে আকার, এই সাংকেতিক আকারটাকে তোমরা অবশ্যই ফলো করবে, কারণ এই সাংকেতিক আকারের প্রথমটা যেটা অংশ আছে সেটা হচ্ছে সংজ্ঞার সঙ্গে মিলে যাবে। প্রধান আশ্রয়কে পূর্বককে অপ্রধান আশ্রয়কে স্বীকার করে সিদ্ধান্তে অনুকে স্বীকার করতে হবে বৈধ। কিন্তু এর বিপরীত কথা কি হচ্ছে, দেখো প্রধান আশ্রয়কে অনুকে অপ্রধান আশ্রয়কে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে অস্বীকার করা হয়েছে, উল্টো কথা বলা হয়েছে, তাই এটা দোষ হবে অনু স্বীকার জনিত দোষ। বৈধ হলে কিন্তু পূর্বক তারপর অনুগত। প্রধান সাপেক্ষে পূর্বককে অপ্রধান সাপেক্ষে স্বীকার করে সিদ্ধান্ত অনুকে স্বীকার করতে হবে, কিন্তু তার বিপরীত কথা হয়েছে তাই দোষ হয়েছে এটা। দ্বিতীয় নিয়ম, তাহলে প্রথম নিয়ম হচ্ছে বৈধ এমপি গঠনমূলক প্রাকল্পিক ন্যায়, আর দ্বিতীয় হচ্ছে ভঙ্গনমূলক এমটি মোটাসপনে। দেখো বৈধ হলে কি হবে, প্রধান সাপেক্ষে অনুকে অপ্রধান সাপেক্ষে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে অস্বীকার করতে হবে, কিন্তু এর বিপরীত হলে যে দোষ হবে তার নাম হচ্ছে পূর্বক অস্বীকারজনিত দোষ। এখানে কি হচ্ছে, প্রধান আশ্রয়বাক্যের পূর্বককে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে অনুকে অস্বীকার করা হয়েছে। এই নিয়মে যেটা সংজ্ঞার সঙ্গে বলেছে সেটা মিলে গেছে, আর এটা সংজ্ঞার সঙ্গে মিলেনি তাই দোষ হবে। যদি সংজ্ঞার সঙ্গে মিলে যায় তাহলে বৈধ এমপি, আর যদি না মিলে তাহলে দোষ হবে। কি দোষ হবে, পূর্বক অস্বীকারজনিত দোষ। আমরা জানি পূর্বককে পূর্বকল্প বলা হয়, অনুকে অনুকল্প বলা হয়। তাহলে পূর্বকল্প অনুকল্প এটাও তোমাদেরকে জানা দরকার। তাহলে পাশাপাশি তোমরা বৈধ আর অবৈধ এই সাংকেতিক আকারটা তোমাদের মনে রাখলে পারে তোমরা যে কোনো উদাহরণ তোমরা দেখলে বুঝতে পারবে এটা বৈধ না অবৈধ। উদাহরণ বাক্য থেকে আমরা যখন উদাহরণ দিচ্ছি বাক্যে, যদি ক আসে তবে খ আসবে, ক এসেছে অতএব খ আসবে। তো দেখো এটা হচ্ছে পূর্বক আর এটা হচ্ছে অনুক, পূর্বক আর অনুক। তার সংজ্ঞা কি আছে, প্রধান সাপেক্ষে পূর্বককে অপ্রধান সাপেক্ষে স্বীকার করে সিদ্ধান্তে অনুকে স্বীকার করতে হবে, করেছে, তাহলে বৈধ এমপি, এটা বৈধ এমপি। কিন্তু এইটা যদি এই প্রথম আশ্রয় বাক্যের ঘটনাটা যদি অপ্রধান আশ্রয় বাক্যে উল্টাপাল্টা হয়ে যায়, যেমন খ এসেছে, এখানে যদি এরকম হতো খ এসেছে অতএব ক আসবে, তাহলে যে দোষ হবে তার এই দোষটার নাম কি হবে, এইটার নাম হচ্ছে অনুক স্বীকারজনিত দোষ।
কখন বৈধ হচ্ছে কখন অবৈধ হচ্ছে বোঝাচ্ছে। তাহলে তোমাদের আজকের ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে বলেই আমি প্রাকল্পিক থেকে শেষ করলাম। পরের দিন আমরা বৈকল্পিক বচন নিয়ে আলোচনা করব, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিতে ভুলবে না। আজকের আলোচনা এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো। ধন্যবাদ।